স্বাগতম স্টুডেন্টস এবং দর্শক বন্ধুদের আমার এই চ্যানেল এসকে ম্যাথ পয়েন্টে। আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যার উপর। গণিত শাস্ত্রের মূল উপাদান হলো সংখ্যা, আর এই সংখ্যা সম্পর্কে আমরা যদি খুব ভালোভাবে জেনে নিই সংখ্যার বৈশিষ্ট্য এবং তাদের প্রকারভেদ, তাহলে আমাদের কাছে শিক্ষা খুব সহজ হবে। আজকে আমরা তাই জেনে নেব বাস্তব সংখ্যা এবং তার কিছু প্রকারভেদ। প্রথমেই আমি হেডিং করেছি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যার এই 5টি ভাগ আজকে আমরা জানব। প্রথমে স্বাভাবিক সংখ্যার কথা বলি। আমরা গণনার জন্য যা কিছু নাম্বার ব্যবহার করি, কোনো কিছু গুনতে গেলে যে সমস্ত সংখ্যা ব্যবহার করে থাকি, যে কোনো কিছু, আমরা যখন প্রথম গোনা শুরু করেছিলাম 1 থেকে শুরু করেছিলাম, 1, 2, 3, 4 এইভাবে গুনতে শুরু করেছিলাম। অর্থাৎ গণনার কাজে যে সমস্ত সংখ্যা ব্যবহার করা হয় সেগুলি হলো স্বাভাবিক সংখ্যা। যেমন এখন আমি বললাম, ধরো গাছে কতগুলি ফুল রয়েছে, অথবা বললাম পুকুরে কতগুলি হাঁস চড়ছে, অথবা বললাম রুমটাতে কতগুলি জানালা দরজা রয়েছে, এগুলি সবই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, কারণ এগুলি 1 থেকে শুরু হয় এবং ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি এই জন্য বললাম, যদি বলা হয় আকাশে কতগুলি তারা আছে, নিশ্চয়ই আমরা গুণে বলতে পারবো না, কিন্তু এটা একটি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। অর্থাৎ 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলি সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব 1, 2, 3 ... অর্থাৎ অসীম পর্যন্ত, এই সবই হলো স্বাভাবিক সংখ্যা ইত্যাদি। এরপরে আসব অখণ্ড সংখ্যা। এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে 1, 2, 3, 4 এইভাবে লিখতে লিখতে আমরা নিশ্চয়ই 10 পাবো, কিন্তু 10 লিখতে গেলে আমরা 1 আর 0 বসাই। পাশাপাশি দুটো সংখ্যা 1 আর 0 পাশাপাশি বসালে 10 হয়, কিন্তু এই যে 0, এই 0টা কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি। সেই 0টাই স্বাভাবিক সংখ্যার সঙ্গে লাগিয়ে যে সংখ্যার সেট তৈরি করা হচ্ছে সেটিকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। অর্থাৎ অখণ্ড সংখ্যা শুরু হবে 0 থেকে, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছিল 1 থেকে। তাহলে এখানে আমরা অনলি 0 অ্যাড করে দেব, তারপর যে স্বাভাবিক সংখ্যা ছিল সেইরূপ আমরা পাশে লিখে দেব। 0, 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত এই সমস্ত সংখ্যাগুলি হলো অখণ্ড সংখ্যা। অর্থাৎ একটি স্বাভাবিক সংখ্যা অবশ্যই একটি অখণ্ড সংখ্যা, 2 একটি স্বাভাবিক সংখ্যা, 2 একটি অখণ্ড সংখ্যা, 3 একটি স্বাভাবিক সংখ্যা, 3 একটি অখণ্ড সংখ্যা। একইভাবে 10 একটি স্বাভাবিক সংখ্যা, 10 একটি অখণ্ড সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি সব স্বাভাবিক সংখ্যাই হলো অখণ্ড সংখ্যা, কিন্তু আমরা এর বিপরীত বিবৃতি বলতে পারি না যে সব অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। এই বিবৃতি সত্য নয়। কারণ কি? কারণ 0 একটি অখণ্ড সংখ্যা, কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়। এই কারণে আমরা সমস্ত অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি না, কিন্তু সমস্ত স্বাভাবিক সংখ্যাই হলো অখণ্ড সংখ্যা। একইভাবে আমরা এগিয়ে যাব এরপরে পূর্ণ সংখ্যা। ওই অখণ্ড সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা যুক্ত করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ যে সংখ্যার সেট পাওয়া যায়, সেটি হলো পূর্ণ সংখ্যা। সেটি কীরকম? অখণ্ড সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা যুক্ত করে, বুঝবে, অখণ্ড সংখ্যা থাকবে এবং তার সঙ্গে যে ঋণাত্মক সংখ্যা যুক্ত করা হবে টোটাল, সেই পুরো টোটাল নাম্বারের সেটটিকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন 0 থাকছে +-1, অর্থাৎ +1ও হতে পারে -1ও হতে পারে, +-2, +-3, অর্থাৎ এখানে +2, +3 যেমন থাকছে, +1 যেমন থাকছে, সেখানে -1, -2, -3 ইত্যাদি নাম্বারগুলি হলো পূর্ণ সংখ্যা। এটিকে আমরা অন্যভাবেও লিখতে পারতাম। আগে বাঁদিকে আমরা নেগেটিভ নাম্বারগুলো লিখে মাঝখানে 0 এবং ডান দিকে পজিটিভ নাম্বারগুলো লিখে এইভাবে লেখা যেত। আর এটি শর্টকাট একটা প্রসেস, প্লাস মাইনাস দিয়ে ডাইরেক্ট লিখে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা নাম্বার আমাদের একবারই লিখতে হচ্ছে। আমরা এটিকে এইভাবে লিখতে পারতাম, -3 প্রথমে ইনফিনিটি দিয়ে দেবো, কারণ নেগেটিভ দিকেও ইনফিনিটি যেতে পারে।
ইনফিনিটি -3, -2, -1, 0, তারপর 1, 2, 3। এখানে আর প্লাস দেওয়া লাগবে না, কারণ এমনি নর্মাল নাম্বারকে আমরা পজিটিভ নাম্বার হিসেবে চিনি। তাহলে প্রথমে ইনফিনিটি এই জন্য দিলাম, নেগেটিভ দিকেও কিন্তু শেষ নাই, অর্থাৎ নেগেটিভ দিকেও ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। সেই জন্য ইনফিনিটি, -3, -2, -1 এইভাবে কমতে কমতে 0, তারপর এটা কমতে কমতে বলবো না, নেগেটিভ দিক থেকে যখন 0-র দিকে আসছে নাম্বারটা বাড়তে বাড়তে আসছে। যেমন -3 কিন্তু -2 এর থেকে ছোট, -3 -2 এর থেকে ছোট, -2 -3 থেকে বড়, -2 এর থেকে আবার -1 বড়, -1 এর থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 এর থেকে 2 বড়, এগুলো তো আমরা জানি। অর্থাৎ ইনফিনিটি নেগেটিভ থেকে -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে এগিয়ে যেতে থাকবে এই পূর্ণ সংখ্যা সেট। অর্থাৎ এটিকেই আমরা নর্মালি এইভাবে লিখে থাকি, 0 +-1 +-2 +-3 ইত্যাদি। অর্থাৎ আমরা বলতে পারি অখণ্ড সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা যুক্ত করলে, এইটুকু আমরা দেখতে পাচ্ছি যে এটা অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা যুক্ত করলে যে সংখ্যা সেট পাওয়া যায় সেটিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে এটি। এবারে আমরা জানব মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যার ডেফিনেশন দেওয়ার আগে আমি কতগুলো নাম্বার লিখছি। 5, -3, 2/3, 5/-6, 4.75, 0.3 রেকারিং ডেসিমেল। এখানে আমি একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা লিখেছি, একটা নেগেটিভ ইন্টিজার লিখেছি, ফ্র্যাকশান লিখেছি, নেগেটিভ ফ্র্যাকশান লিখেছি, একটা ডেসিমাল নাম্বার লিখেছি এবং একটা রেকারিং ডেসিমাল নাম্বার লিখেছি। বিভিন্ন প্রকার আমি সংখ্যা লিখেছি আর কি। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে এতগুলো আমি বিভিন্ন প্রকারের নাম্বার লিখলাম, এগুলোকে কি একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা ট্রান্সফার করতে পারি না? মানে আমি বলতে চাইছি যে এই নাম্বারগুলোকে কি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলা যাবে না? সে যে কোনো প্রকার হতে পারে। তো সেই চেষ্টা যদি আমরা করি তাহলে আমরা একটা জিনিস পাবো, প্রত্যেককেই আমরা একটা নর্মাল ফ্র্যাকশানে আমরা লিখতে পারবো। সেটা কীরকম? মানে আমি বলতে চাইছি 5কে আমি লিখলাম 5/1, একটা নর্মাল ফ্র্যাকশান যেখানে 5 হচ্ছে লব আর 1 হচ্ছে হর, নিউমারেটর বাই ডেনোমিনেটর, এইভাবে আমরা লিখতে পারছি। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারকে আমরা লব বাই হর এইভাবে লিখতে পারবো। আমরা দেখব প্রত্যেকটা নাম্বার লব বাই হর এই আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। প্রথমে চেক করে নিই। 5কে আমরা লিখতে পারি 5/1, -3কে লেখা যায় -3/1, 2/3 তো ফ্র্যাকশন আকারেই আছে, 5/-6 এটাও ফ্র্যাকশানের আকারেই আছে, অসুবিধা কিছু নাই। 4.75 এটাকে আমরা এইভাবে লিখব লব বাই হর। 4.75 পয়েন্ট তুলে দিলে 475, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর দুটো ডিজিট, দুটো 0, তাহলে এটাকেও আমরা ফ্র্যাকশানের আকারে লিখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের শুধু উদ্দেশ্য থাকছে এখন যে প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা প্রকারভেদের নাম্বারগুলোকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারছি কিনা, এই চেষ্টা এখন আমি করছি। তা আমি 5কে 5/1, -3কে -3/1, 2/3 তো ফ্র্যাকশান আছে, কিছু করিনি, 5/-6 এটাও ফ্র্যাকশানের আকারে আছে, 4.75কে আমি 475/100 এইভাবে লিখলাম। এখন আছে 0.3 পৌনপণি রেকারিং ডেসিমেল আছে, এটাও আমরা ফ্র্যাকশানের আকারে লিখতে পারি। সেটা কীরকম? 3 রেকারিং ডেসিমেল একটা আছে, তাহলে আমরা একটা 9 লিখব। এটাকে আমরা ছোট করতে পারি, প্রত্যেকটা ফ্র্যাকশানকে আমরা ছোট করতে পারি। এখানেও আমরা এটাকে আমরা কাটাকাটির মাধ্যমে আমরা স্মলেস্ট ফ্র্যাকশানে লিখতেই পারি, কিন্তু আমাদের এখন প্রয়োজন সেটা নেই। আমরা শুধু খালি লব বাই হর এই আকারে প্রকাশ করতে পারছি কিনা এটাই যথেষ্ট। তাহলে আমরা এখানে যে সমস্ত নাম্বারগুলো লিখলাম প্রত্যেকটা নাম্বারকে আমরা লব বাই হর এই আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এখন তোমাদের ডেফিনেশনটা বলি, মূলদ সংখ্যার ডেফিনেশন। যে কোনো সংখ্যাকে লব বাই হর এই আকারে প্রকাশ করতে পারলেই সেটিই হবে মূলদ সংখ্যা। অর্থাৎ অ্যালজেব্রিক ডেফিনেশনটা আছে এরকম, p/q আকারে প্রকাশিত যে কোনো সংখ্যা যেখানে q ≠ 0,
এবং পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশিত যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ এটা সহজ করে বুঝবো আমরা এইভাবে, যে কোনো সংখ্যাকে লব বাই হর, যেখানে হর নট ইকুয়াল টু 0, এটা 0 হবে না, এবং লব ও হর হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা, তাহলেই আমরা সেই সংখ্যাটিকে মূলদ সংখ্যা বলতে পারি। এ যাবৎ আমরা যে সমস্ত সংখ্যার সঙ্গে পরিচিত তার বেশিরভাগই মূলদ সংখ্যা। এতক্ষণ আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এবং এটাও জানলাম যে কোনো স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, আবার যে কোনো পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। কিন্তু এর বিপরীত দিক থেকে এটি সত্য নয়, অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে না, যে কোনো পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হতে পারে না, যে কোনো অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারে না। এবার আসছি লাস্ট ক্যাটাগরি, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ডেফিনেশন এরকম, যে সমস্ত সংখ্যার দশমিক আকার অসীম এবং অপৌনঃপুনিক। দুটো শর্ত, অমূলদ সংখ্যা হতে গেলে দশমিক আকার হতে হবে অসীম এবং হতে হবে অপৌনঃপুনিক। উদাহরণস্বরূপ আমরা যে অমূলদ সংখ্যার সঙ্গে খুব বেশি পরিচিত সেটি হলো পাই। আমরা বৃত্তের মধ্যে পাই পেয়েছিলাম। পাই একটি অমূলদ সংখ্যা যার দশমিক আকার অসীম এবং অপৌনঃপুনিক। পাইয়ের ভ্যালু যতদূর মনে পড়ছে 3.141592 এইভাবে করে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অসীম পর্যন্ত বিস্তৃত এবং কোনো রকম রিপিট নাই। অর্থাৎ আমরা যেখানে আমরা পৌনঃপুনিক নাম্বারগুলো পাই, অর্থাৎ রেকারিং করতে পারি, সেখানে রিপিট আছে। কোনো দশমিক বিস্তার, কোনো নাম্বারের দশমিক বিস্তার যদি রিপিট না হয় তাকে আমরা রেকারিং করতে পারি না। তো এই ধরনের নাম্বারগুলোই হলো অমূলদ সংখ্যা। এবং অন্যান্য আরও নাম্বার যেগুলো রুট ফর্মে আছে, যেমন √2, √3 ইত্যাদি নাম্বারগুলোও কিন্তু অমূলদ, কারণ এগুলোরও দশমিক বিস্তার অসীম এবং অপৌনঃপুনিক। অর্থাৎ আমরা এটুকুই মনে রাখবো, যে সমস্ত সংখ্যার দশমিক প্রকাশ অসীম এবং অপৌনঃপুনিক সেগুলোই হলো অমূলদ সংখ্যা। অর্থাৎ এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। মূল শর্ত হচ্ছে এটাই। আমরা মূলদ সংখ্যার সংজ্ঞায় বলেছিলাম যে সমস্ত সংখ্যাগুলো পি বাই কিউ আকারে, অর্থাৎ লব বাই হর এই আকারে প্রকাশ করা যায় সেগুলো হলো মূলদ সংখ্যা, আর যে সমস্ত সংখ্যাগুলো পি বাই কিউ আকারে বা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা দেখলাম যে 3.141592 এইভাবে এই নাম্বারটা চলছে, তাই এটিকে আমরা অমূলদ সংখ্যা বলছি, কারণ এটির দশমিক আকার অপৌনঃপুনিক এবং অসীম। প্রথম কথা, এটা অসীম এবং এটাকে রেকারিং করা যাচ্ছে না বলে এটা অপৌনঃপুনিক। সেই জন্য পাই, √2, √3 এই সমস্ত নাম্বারগুলো হলো অমূলদ সংখ্যা। এতক্ষণ আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। কিন্তু বাস্তব সংখ্যাকে মাত্র দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেটি হলো একটি মূলদ, একটি অমূলদ। কারণ কি? কারণ স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, আর যেটি মূলদ নয় সেটি অমূলদ। অর্থাৎ মূলদ ও অমূলদ এই দুই সংখ্যার সংযোজন, যে সমস্ত সংখ্যা মূলদ এবং অমূলদ সমস্ত সংখ্যার সেট এক জায়গায় করলে যে সংখ্যার সেট আমরা পাবো সেটি হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা কেবলমাত্র মূলদ বা অমূলদ হতে পারে, এছাড়া আর ভিন্ন প্রকৃতির হতে পারে না। অর্থাৎ একটি বাস্তব সংখ্যা হয় মূলদ হবে নয়তো অমূলদ হবে। অর্থাৎ মূলদ এবং অমূলদ এই দুই সংখ্যার সমষ্টি হচ্ছে বাস্তব সংখ্যা। আর এই সমস্ত সংখ্যাগুলোর আরও একটি বড় বৈশিষ্ট্য হলো গণিতের মূলগত প্রক্রিয়া 4টি: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আর এই প্রক্রিয়াগুলো দ্বারা এই নাম্বারগুলো কিন্তু বদ্ধ এই কারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ দ্বারা এই নাম্বারগুলোর যে ফলাফল আমরা পাই সেগুলোও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে কিন্তু বেরিয়ে যাবে না। যে কোনো দুটো সংখ্যা যোগ করলে সেটিও একটি বাস্তব সংখ্যা হবে, যদি বিয়োগ করা হয় সেটিও বাস্তব হবে, গুণ করলেও বাস্তব হবে এবং ভাগ করলেও বাস্তব হবে। অর্থাৎ এই মূলগত যে প্রক্রিয়াগুলো রয়েছে, প্লাস, মাইনাস, ইনটু, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাস্তব সংখ্যার মধ্যে যদি অপারেশন করি যে ফলাফল আমরা পাবো সেগুলো সবই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়বে। এ প্রসঙ্গে ক্যান্টর ডেডিকাইন্ড একটি স্বতঃসিদ্ধ বলেছেন। তিনি বলেছেন, এই বাস্তব সংখ্যার উপর একটি বিন্দু কেবলমাত্র একটি বাস্তব সংখ্যাকে প্রকাশ করে এবং বিপরীতভাবেও একটি বাস্তব সংখ্যারেখার উপর একটি পয়েন্টকে নির্দেশ করবে।
আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। এটিকে কন্টিনিউ করব, সেখানে দেখাবো যে দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা ইনপুট করা যায়। তারপরেও যদি কারো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।